ওকে, প্রোটিনের ফার্স্ট যে দুইটা প্রপার্টিস আমি ক্লাসে পড়াইছি আর কি, একটা হচ্ছে তোমার হাইড্রেশন আর একটা হচ্ছে তোমার ভিসকোসিটি। ঠিক আছে, এখানে সহজে অনুমেয় যে এই তিনটা জিনিস যে তোমার হাইড্রেশন, ভিসকোসিটি এবং জিলাটিনাইজেশন, এটা পর পর তিনটা ধাপে হয় কিন্তু। ঠিক আছে, মানে তোমার যতক্ষণ পর্যন্ত হাইড্রেশন না হবে ততক্ষণ পর্যন্ত ভিসকোসিটি বাড়বে না, ভিসকোসিটি না বাড়লে জিলাটিনাইজেশন হওয়ার সম্ভাবনা নেই। ভিসকোসিটি কেন বাড়ে গতদিন আমি বুঝাইছি, এইটা খালি বোঝো যে এইটা একটার পর একটা। কার্বোহাইড্রেট ক্ষেত্রেও কিন্তু আমরা সেম জিনিস করছি, যে প্রথমে কি হয় যে তোমার হাইড্রেশন হয়, তারপরে কি হয় তোমার ওটা সুয়েলিং হয়ে কি করে ওর ভিসকোসিটি বাড়ায় সলিউশনের, এরপরে ফাইনালি ওটাকে ঠান্ডা করার পর জিলাটিনাইজেশন। প্রোটিনের ক্ষেত্রে সেম, কারণ হচ্ছে এই দুইটা যে তোমার মানে যৌগ আছে আর কি, যেমন কার্বোহাইড্রেটের মধ্যে তোমার অ্যালডিহাইড এবং ফ্রি কিটোন যে গ্রুপ থাকে। ঠিক আছে, এরা কি করতে পারে যে ওয়াটার যে ডাইপোল আছে সেই ডাইপোলের সাথে বন্ড করতে পারে, এই কারণে এরা হাইড্রেটেড হয়। এরপরে এটা সুয়েলিং হয়, ভিসকোসিটি ইনক্রিজ করে, ফাইনালি একে কোল্ড করলে তোমার এটা কি করতেছে তোমার জেল ফর্ম করে। প্রোটিনের ক্ষেত্রে সেম, আমরা কতদিন পড়ছি এখানে জুইটার আয়ন হিসেবে কাজ করে। যেমন এক প্রোটিনের সি ডবল ও এইচ যে আছে কার্বক্সিলিক গ্রুপ যেটা আছে, সেটা একটা প্রোটন দিয়ে দেয় হচ্ছে অ্যামিনো গ্রুপকে, দিয়ে অ্যামিনো গ্রুপটা পজিটিভ আচরণ করতে থাকে, কার্বক্সিল গ্রুপটা নেগেটিভ আচরণ করতে থাকে। স্বভাবতই ওয়াটারের মধ্যে পজিটিভ এবং নেগেটিভ পোল থাকে। প্রোটিনের যেটা পজিটিভ পোল, মানে অ্যামিনো অ্যাসিডের যেটা পজিটিভ পোল, সেটা তোমার ওয়াটারের নেগেটিভ পোলকে অ্যাট্রাক্ট করে, করে এদের ভেতরে তোমার বন্ড তৈরি করতে পারে, হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। সো এই কারণে কি হয় যে প্রোটিনেও তোমার হাইড্রেশন হয়, হাইড্রেশন হওয়ার ফলে কি হয় প্রোটিনের সুয়েলিং হয়, সুয়েলিং হয়ে গেলে তোমার কি হচ্ছে যে তোমার ভিসকোসিটি ইনক্রিজ করতেছে, যে পর্যন্ত আমরা গতদিন পড়ছিলাম, গত ক্লাসে পড়ছি আর কি। আজকে পড়বো হচ্ছে পরের স্টেপে কি হয়। পরের স্টেপে হয় এটা জেলাটিনাইজেশন হয় অ্যাজ অ্যাজ কার্বোহাইড্রেটের মধ্যে। সো এখানে দেখো ফার্স্ট পয়েন্টে বলছে কি, এ জেল ইজ এ ইন্টারমিডিয়েট ফেজ বিটুইন এ সলিড এন্ড এ লিকুইড। এখানে একটা জেলের ডেফিনেশন দিছে, বলতেছে জেলটা আসলে জি কি স্যার। একটা, জেলটা আসলে কি একটা ইন্টারমিডিয়েট ফেজ, মানে না সলিড না লিকুইড, এর মাঝামাঝি একটা ফেজ। ঠিক আছে, এটা হচ্ছে জেলের একটা ডেফিনেশন, মানে এক কথায় ডেফিনেশন। টেকনিক্যালি ইট ইজ ডিফাইন্ড অ্যাজ, এখন যদি তুমি টেকনিক্যালি ডিফাইন করো তাহলে কি হবে, বা ফিজিক্স দিয়ে বোঝাইতে যাও তাহলে কি হবে, ডিফাইন্ড অ্যাজ এ সাবস্টেন্সিয়ালি ডাইলুটেড সিস্টেম হুইচ এক্সিবিট নো স্টেডি স্টেট ফ্লো। বলতেছে একটা সাবস্টেন্সিয়ালি মানে রিমার্কেবলি মানে উল্লেখযোগ্য ডাইলুটেড সিস্টেম, ডাইলুট মানে তো বুঝো কোনো কিছুর ভিতরে দ্রবীভূত হয়, মানে একটা দ্রবীভূত সিস্টেম, কিন্তু তার কোনো ফ্লো নাই, তার কোনো স্টেডি স্টেট ফ্লো নাই। পানির যেরকম স্টেডি স্টেট ফ্লো আছে, জেলের কিন্তু স্টেডি স্টেট ফ্লো নাই। জেলকে দেখলে মনে হয় যে ফ্লো করবে, কিন্তু আলটিমেটলি ও কিন্তু আবার রিভার্স করে। ঠিক আছে, তুমি একটা টোকা দিলা জেলকে বা তুমি নাড়া দিলা, দেখবা যে ওটা কাঁপতেছে, কিন্তু কখনো সে পানির মতো ফ্লো হয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে না। বা ভিসকাস লিকুইডকে যখন তুমি ছেড়ে দিবা তখন কি হবে, গ্রাভিটির কারণে কি হবে, ফ্লো হবে। কিন্তু বলতেছে এটা একটা ডাইলুটেড সিস্টেম, সব ঠিক আছে, ওই ডাইলুট সলিউশনের মতোই এটাও একটা ডাইলুটেড সিস্টেম, কিন্তু এর স্টেডি স্টেট কোনো ফ্লো নাই, মানে ও এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো করে যেতে পারবে না। এটা হচ্ছে ফিজিক্সের ভাষায়, বা তুমি যদি টেকনিক্যালি এর ডেফিনেশন দাও তাহলে এই ডেফিনেশনটা হয়। ঠিক আছে, এরপরে বলছে প্রোটিন জেলস আর কম্পোজড অফ 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স ম্যাট্রিক্স অফ নেটওয়ার্ক অফ ইন্টারটুইন্টেড partially associated polypeptide in which water is entrapped। আমরা যদি প্রোটিনের স্ট্রাকচার পড়ি, তোমাদের প্রোটিনের যে আমরা যে প্রোটিনের স্ট্রাকচার আছে, আমি গত দিনও বলছি যে প্রোটিনের হচ্ছে যখন পেপটাইডরা পরস্পরের সাথে বন্ড করে তখন এটা ইন্টারটুইন্টেড থাকে, মানে ভাঁজ করা একটা ফিতা কিরমি দেখছো কিনা কেউ আর কি, যে ইন্টারমিডিয়েট লেভেলে ফিতা কিরমি যেরকম ভাঁজের মতো থাকে আর কি, ওরকম ভাঁজের মতো থাকে। ঠিক আছে, যে বাম থেকে ডানে গেল, ডানে যে একটা ভাঁজ হয়ে আবার সে আবার বামে আসলো, বামে এসে আবার একটা প্রান্তে যে ভাঁজ হয়ে আবার ডানে গেল, এরকম ভাঁজের মতো থাকে আর কি পেপটাইড বন্ড, পেপটাইড গুলা, পলিপেপটাইড। এটা যখন তোমার আরো সংখ্যায় বাড়তে থাকে তখন আরো ইন্টারটুইন্টেড হয়, মানে নিজেদের মধ্যে আরো তোমার টুইন্টেড হয়, আরো পেঁচায়। এটা তোমার 3 ডাইমেনশনাল স্ট্রাকচার না দেখলে বুঝবে না প্রোটিনের, ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখবো যে 3 ডাইমেনশনাল স্ট্রাকচার গুলো কেমন দেখায় প্রোটিনের। এর উপরে ভিত্তি করে প্রোটিনকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। প্রোটিনের স্ট্রাকচার একটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার, যেটাকে সিম্পল একটা
পেঁচানো থাকে, এবং হচ্ছে সেকেন্ডারি স্ট্রাকচার, ওই পেঁচানোর সাথে আবার পেঁচানো থাকে, ঠিক আছে। প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি, চারটা ভাবে হচ্ছে তোমার ফাইনালি একটা প্রোটিন হচ্ছে থাকে, যে এদের নিজেদের মধ্যে পেঁচানো, বা এটা তুমি 3 ডাইমেনশনাল ভিউ না দেখলে আসলে এটা ওইভাবে বোঝা যাবে না, ঠিক আছে। সো এই যে যে তোমার এই যে যে তোমার পেঁচানো যে অংশ থাকে আর কি প্রোটিনের, এই যে যে কোয়াটারনারি পর্যন্ত, যে এই যে যে ফোল্ডিং যে পার্ট, মূলত এই ফোল্ডিং পার্টের মধ্যে ওয়াটার এন্ট্রাপড হয়ে যায়, ঠিক আছে। তোমরা আমরা যখন পেকটিন জেল ফরমেশন করছি, পেকটিন জেল ফরমেশনের লেকচার যদি কেউ ফলো করে থাকো, দেখবা যে পেকটিন জেলটার মানে যে যে তোমার স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়, ঠিক আছে, সেই স্ট্রাকচারের ভেতরে ওয়াটার এন্ড এন্ট্রাপড অবস্থায় থাকে। সেম প্রোটিনের জি ক্ষেত্রে স্যার। হয় কি, প্রোটিনের যে পেপটাইড যে চেইনটা থাকে, নিজেদের মধ্যে ফোল্ডিং যে চেইনটা থাকে, এই ফোল্ডিং চেইনের ভেতরে ওয়াটার আটকে থাকে, ঠিক আছে। এই কারণে ওয়াটারটা আর কি তোমার ফ্রি ফ্লো করতে পারে না, বা তোমার এর ভেতরে যে অন্যান্য মিনারেলস গুলো থাকে, বা অন্যান্য নিউট্রিয়েন্ট তুমি যে অ্যাড করছো, যদি তুমি সুগার অ্যাড করে থাকো বা সল্ট অ্যাড করে থাকো বা অন্যান্য যেগুলো অ্যাড করে থাকো, সেগুলোর ভেতরে এন্টারপ্ট অবস্থায় থাকে, এর ফলে কি হয়, ওটা আর স্টেডি স্টেট ফ্লো থাকে না, ফ্লোটা বন্ধ হয়ে যায়, এই কথা বলছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্টে বলছে দেখো, প্রোটিন জেলস আর ক্যারেক্টারাইজড বাই রিলেটিভলি হাই ভিসকোসিটি, প্লাস্টিসিটি এন্ড ইলাস্টিসিটি, ঠিক আছে। হাইলি ভিসকোসিটি থাকে, প্লাস্টিসিটি থাকে, ইলাস্টিসিটি থাকে, ঠিক আছে। ইলাস্টিসিটি হচ্ছে স্থিতিস্থাপকতা, প্লাস্টিসিটিও কিছুটা স্থিতিস্থাপক বিষয়টাকে বুঝাইছে আর কি, ঠিক আছে। আর ভিসকোসিটি মানে তো আমরা বুঝি যে রেজিস্ট্যান্স টু ফ্লো, কোন একটা লিকুইড বা প্রোডাক্ট কে, বা কোন একটা লিকুইড ফ্লো করতে যে বাধা পায়, ঠিক আছে, সেটাই হচ্ছে ভিসকোসিটি, ঠিক আছে। আর ইলাস্টিসিটি স্থিতিস্থাপকতা, তুমি একটা কোনো কিছুকে তুমি টানলা, টাইনা আবার ছেড়ে দিলেও আবার আগের জায়গায় চলে আসবে, ততক্ষণ পর্যন্ত চলে আসবে যতক্ষণ পর্যন্ত স্থিতিস্থাপকতা থাকে, স্থিতিস্থাপকতা ক্রস করে গেলে কিন্তু আর আগের জায়গায় আসবে না, ছিঁড়ে যাবে অথবা ও লম্বা হয়ে যাবে। আমরা ফিজিক্সে পড়ছি ইন্টারমিডিয়েট লেভেলে, তোমরাও পড়ছো আর কি এই বিষয়গুলো, জি স্যার। ঠিক আছে। জি তো স্যার। এরপরে দেখো পরের পয়েন্টটা আছে, প্রোটিন জিলেশন রেফার্স টু ট্রান্সফর্ম অফ এ প্রোটিন ফ্রম দ্য সলিড স্টেট টু এ জেল লাইক স্টেট, ঠিক আছে। বলতেছে প্রোটিন জিলেশন কি জিনিস, এইখানে আবারও সেই সংজ্ঞায় কিছুটা একটু বুঝাইছে, আবার একটু ইলাবোরেট করে, রেফার্স টু ট্রান্সফরমেশন অফ প্রোটিন ফ্রম দ্য সলিড স্টেট, প্রোটিনটা থাকে সলিড স্টেট, সেখান থেকে প্রোটিনটা কি হয়ে যায়, জেলের মতো হয়ে যায়, ঠিক আছে। সলিড স্টেট থেকে তোমার জেল স্টেটে চলে যায়। তোমরা কেউ আহ স্কিন, মানে তুমি কোনো একটা বিফ বা এদের কোনো স্কিন কখনো কেউ খাইছো কিনা আর কি, স্কিন যদি খেয়ে থাকো আর কি, অনেক জায়গায় করে কি, তোমার হালিমের ভেতরে এখন তোমার স্কিন দেয়, মাথার যে চামড়াটা থাকে গরু বা ছাগলের, এই মাথার চামড়াটা মানে তোমার লোমটাকে পরিষ্কার করে তোমার ওটাকে ছোট ছোট টুকরো করে তোমার ইসের ভেতর দেয় আর কি, এই হালিমের ভেতরে দেয়। দিলে হয় কি, ওর ভেতরে যে মনে হয় দেখে যে মাংসের যে পিস, আসলে ওটা মাংসের পিস হয় না, ওটা তো আসলে স্কিনের, ওটা একটু জেলির মতো লাগে, মানে একদম স্কিনকে যদি তুমি ওয়াটারের মধ্যে হিট দাও, ঠিক আছে, স্কিন তো প্রোটিন, সো তুমি যদি ওয়াটারের মধ্যে হিট দাও, ওয়াটারের ভেতর দিয়ে যদি তুমি সিদ্ধ করো, একদম জেলি হয়ে যায় স্কিন, যে কোনো স্কিন তোমার, ঠিক আছে, যেটা তোমার বিশেষ করে তোমার এনিম্যাল যেগুলো রেড মিটের যে স্কিন, যেমন তোমার ছাগল গরু এদের স্কিন গুলা, ঠিক আছে, জাস্ট এটা প্রোটিনের এক ফুল, একদম তোমার মনে হবে যেন তুমি একটা জেলি, যেমন ফলের একটা জেলি বানায় রাখলে যেরকম দেখা, ওরকম একটা জেলির মতো দেখা, ঠিক আছে। So, এই কথা এখানে বলছে যে সলিড স্টেট টু এ জেল লাইক স্টেট, সলিড স্টেট থেকে জেলে পরিণত হয়ে যায়, দিস ট্রান্সফরমেশন ইজ ফ্যাসিলিটেড। এখন দেখো কোন কোন ফ্যাক্টর গুলো এই ট্রান্সফরমেশনকে ত্বরান্বিত করে, সেইগুলো হচ্ছে হিট, হিটের ফলে জেলটা তৈরি হয়, কিছু এনজাইম আছে, ঠিক আছে, এনজাইমের আরেকটা হচ্ছে ডাইভ্যালেন্ট ক্যাটায়ন, এনজাইমের আরেক নাম হচ্ছে ডাইভ্যালেন্ট ক্যাটায়নস, কিছু ক্যাটায়নস আছে আন্ডার অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশন, একটা নির্দিষ্ট অ্যাপ্রোপ্রিয়েট কন্ডিশনে এইগুলার এই ট্রান্সফরমেশনটা হয়, এর সলিড স্টেট থেকে জেলে পরিণত হয়। এরপর বলছে টাইপিক্যালি প্রোটিন জেলস আর জিলেশন জেলি ফ্রম কোয়াগুলেটেড এগ হোয়াইট, ঠিক আছে। এখানে একটা উদাহরণ দিছে জিলেশন জেলি কিভাবে, কোয়াগুলেটেড এগ হোয়াইট, সয়াবিন টফি মিল্ক কেজিন কার্ডস and the myofibrillary gels by heating saline soluble meat or fish protein। এখানে এগুলো উদাহরণ দিছে যে এই জিলেশন জেলি গুলা কোথা থেকে তৈরি করা যায়। একটা হচ্ছে এগ হোয়াইট, এগ হোয়াইট কে যদি তুমি হিট দাও, ডিমের কুসুম, ডিমকে যখন আমরা সিদ্ধ করি, সিদ্ধ করার পরে বাইরের যে সাদা অংশটা, এটা কিসের মতো থাকে, এটাও কিন্তু জেলির মতো, ঠিক আছে। তো আমরা জেলি যখন তৈরি করি, তুমি কার্বোহাইড্রেট দিয়ে কোনো জেলি তৈরি করো, যেমন তুমি পেকটিন দিয়ে তৈরি করলা বা তুমি এগার এগার দিয়ে তৈরি করলা,
এখানেও কিন্তু তোমার এরকম থকথকে একটা হয়ে যায় লিকুইড। তুমি ডিমটাকে নর্মাল অবস্থায় ভাঙলে কি হয়, ওটা ফ্লো করে না, ঠিক আছে? ডিমের লিকুইড অংশ জি কিন্তু স্যার। ফ্লো করে, সাদা অংশটা কিন্তু ফ্লো করে, কিন্তু যখন তুমি এটা সিদ্ধ জি করলা, স্যার। ঠিক আছে, বা তুমি সেমি বয়েল করলা, ভেতরটা কিন্তু থকথকে হয়ে যায়, তার মানে কি ওটা জেল ফর্ম করে। ঠিক আছে, এটা একটা উদাহরণ দিছি এগ হোয়াইট। তারপর সয়াবিন টফি, বা সয়াবিন দিয়ে তোমার টফি তৈরি করে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার মিল্ক কেজিন কার্ডস, তারপরে মিল্কের কেজিন থেকে তোমার যে কার্ডস তৈরি করে। ঠিক আছে, মিল্কের তোমার কেজিন পার্ট দিয়ে যে কার্ড তৈরি করে, যেমন ধরো তোমার ইটা যেটা তৈরি করি আমরা, এই চিজ যেটা তৈরি করি, চিজ কিন্তু ওই যে সফট যে পার্টটা থাকে বা ছানা যে অংশটা থাকে, ছানাও কিন্তু তোমার জেল ফর্ম করে, মানে কেজিনটা জেল ফর্ম করে হচ্ছে ছানা তৈরি হয়ে যায়। ঠিক আছে, পানির অংশ থেকে জি আলাদা স্যার। হয়ে ও নিজেকে একটা আলাদা করে ফেলে আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে মায়োফাইব্রাল জেলস অফ ইটিং। এই মায়োফাইব্রাল জেলস তৈরি হয় কোথা থেকে? সলিউবল মিট অর ফিশ। ফিশ এবং মিটকে হিট করলেও সেটা তোমার নিজেদের মধ্যে তোমার ওয়াটার এন্ট্রাপ্ট করে, ঠিক আছে, কিছুটা জেল ফর্ম করে, সেই জেলটার নাম হচ্ছে মায়োফাইব্রিলার জেল। ঠিক আছে, মায়োফাইব্রিল থাকে মিট এবং তোমার ফিশের যে স্ট্রাকচার থাকে, আমাদের যে যখন আমি মিটের স্ট্রাকচার পড়াইছি তার ভিতর দেখবো যে মায়োফাইব্রিল নামে এক ধরনের কম্পোনেন্ট থাকে আর কি। ঠিক আছে, যেগুলো কি করে তোমার মিটের যে ফাইবার গুলো আছে, ফাইবার গুলোকে আটকে রাখে, বান্ডেল করে রাখে। ঠিক আছে, এই যে যে অংশটা থাকে মিটের, এই অংশটাও জিলাটিনাইজ হয়ে যায়। ঠিক আছে, আমরা যখন হিট করি বা মিটকে রান্না করি তখন এই অংশটাও জিলাটিনাইজ হয়। ঠিক আছে, এই কারণে দেখা যায় যে তোমার বান্ডেলটাকে তুমি চাপ দিলে বা মাংসকে চাপ দিলে সুন্দর করে ও ছাড়াই যায় আর কি। ঠিক আছে, কাঁচা অবস্থায় কিন্তু তুমি চাপ দিয়ে ছাড়াইতে পারবা না, কারণ মায়োফাইব্রিল তখন স্ট্রেংথটা থাকে আর কি। ঠিক আছে, স্থিতিস্থাপকতা থাকে, তখনও ওটাকে স্ট্রংলি বাইন্ড করে রাখে মাসেল ফাইবার গুলোকে। কিন্তু যখন ওকে হিট দিবা, তখন যখন জেল ফর্ম করে সফট হয়ে যায়, তখন তুমি আস্তে করে হাত দিয়ে চাপ দিলে গোশের ফাইবার গুলাকে কিন্তু তুমি আলাদা করে ফেলতে পারবা। ঠিক আছে, সেটা হচ্ছে তোমার এই যে মায়োফাইব্রিলার জেল। এরপর হচ্ছে প্রোটিন জেল প্রোভাইড স্ট্রাকচারালি ম্যাট্রিক্স ফর হোল্ডিং ওয়াটার ফ্লেভার সুগার এন্ড ফুড ইনগ্রেডিয়েন্টস ইজ ইউজফুল ইন ফুড অ্যাপ্লিকেশন। আমাদের ফুড অ্যাপ্লিকেশনে আমরা যে ধরনের ফুড অ্যাডিটিভস গুলো অ্যাড করি, ঠিক আছে, মিট রিলেটেড বা ফিশ রিলেটেড বা প্রোটিন রিলেটেড বা প্রোটিনকে প্রসেসিং করতে যে যে ধরনের নিউট্রিয়েন্ট গুলো অ্যাড করি, সেই তোমার সলিউড গুলা কি করে তোমার এই প্রোটিন জেলের মধ্যে আটকে থাকে, সেই কথাই বলছি, এই কথা শুরুতে আমি বলে আসছি। ঠিক আছে, এই যে যে নিউট্রিয়েন্ট গুলো আছে, এর বাইরেও যদি অন্যান্য কোনো নিউট্রিয়েন্ট গুলো থাকে, ঠিক আছে, সেগুলো কি এই প্রোটিন জেলের মধ্যে আটকে থাকে। জি স্যার। এরপরে জি হচ্ছে স্যার। জিলেশন ইজ টু স্টেজ প্রসেস। জিলেশনটা হয় দুইটা স্টেজে। ঠিক আছে, ইনিশিয়াল হচ্ছে, ফার্স্ট হচ্ছে ইনিশিয়াল ডিনাইজেশন অফ নেটিভ প্রোটিন ইনটু আনকয়েলড পলিপেপটাইডস হুইচ দেন গ্রাজুয়ালি অ্যাসোসিয়েট টু ফর্ম দ্য জেল ম্যাট্রিক্স। বলতেছে জিলেশন হয় দুইটা স্টেজে। প্রথমে হয় কি, যে প্রোটিনটা যেটা বললাম যে তোমার প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি কোয়াটারনারি এরকম যে লং চেইনটা নিজেদের মধ্যে ভাঁজ হয়ে হয়ে তোমার একটা প্রোটিন গঠন হয়। ইনিশিয়াল কাজ হচ্ছে এই প্রোটিন যে তোমার লং চেইনটা আছে এটাকে আনকয়েলড করা। ঠিক আছে, আনকয়েলড করে, পুরোপুরি আনকয়েলড হয় না, যতটুকু আনকয়েলড করা যায় আর কি, হিটের সাথে সাথে আনকয়েলড হয়, হয়ে তোমার পলিপেপটাইড হয়, আনকয়েলড পলিপেপটাইড হয়, হুইচ দেন গ্রাজুয়ালি অ্যাসোসিয়েট টু ফর্ম দ্য জেল ম্যাট্রিক্স। এই যে আনকয়েলড তোমার যে পলিপেপটাইড হয়, পরবর্তীতে এটা জেল ম্যাট্রিক্স তৈরি করে, মানে ওয়াটারকে বাইন্ড করে জেল ম্যাট্রিক্স তৈরি করে, ইফ অ্যাট্রাকটিভ ফোর্স এন্ড থার্মোডাইনামিক্স কন্ডিশন ইজ সুইটেবল। বলছে নিজেদের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে আর কি, অ্যাট্রাকটিভ ফোর্স ওয়াটার এবং তোমার এই যে অ্যামিনো অ্যাসিডের ভেতরে যে অ্যাট্রাকটিভ ফোর্স আছে, এই অ্যাট্রাকটিভ ফোর্স যদি পজিটিভ হয় এবং থার্মোডাইনামিক কন্ডিশন যদি সুইটেবল হয়, তার মানে কি হিট যদি তোমার প্রপারলি পায়, তাহলে কি হবে যে এই তোমার যে অ্যামিনো অ্যাসিড আছে, সেই অ্যামিনো অ্যাসিডের সাথে ওয়াটারের যে আমরা জানি যে তোমার ডাইপোল থাকে, সেই ডাইপোলটা পজিটিভ নেগেটিভের সাথে, নেগেটিভ পজিটিভের সাথে বন্ড তৈরি করতে পারবে। আপন কুলিং দ্য আনকয়েলড পলিপেপটাইড অ্যাসোসিয়েটেড টু ফর্ম নেটওয়ার্ক। যখন এটাকে কুল করা হয়, ঠান্ডা করা হয়, তখন এই যে আনকয়েলড পলিপেপটাইড আবার অ্যাসোসিয়েটেড হয়, এক জায়গায় জমা হয়, একটার সাথে আরেকটা আবার এক জায়গায় জমা হয় টু ফর্ম দ্য নেটওয়ার্ক, তখন এই নেটওয়ার্কটা তৈরি হয়। তাহলে দুইটা স্টেজ হয়। ফার্স্ট কি হয়, ইনিশিয়াল ডিনেচারেশন হয় প্রোটিনের, যে যে কয়েলিং থাকে সেই কয়েলিংটা আনকয়েলড হয় পলিপেপটাইডে। এরপরে কি হয়, এটা ম্যাট্রিক জেল তৈরি করে। কিভাবে জেল তৈরি করে, যদি তোমার অ্যাট্রাকটিভ ফোর্স মানে ওয়াটার এবং তোমার
যে অ্যামিনো অ্যাসিড গুলা আছে সেই অ্যামিনো অ্যাসিড গুলার মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স যদি ঠিকমতো থাকে এবং থার্মোডাইনামিক কন্ডিশন যদি ফেভারেবল থাকে, হিটিং কন্ডিশন যদি ফেভারেবল থাকে, তাহলে এটা কি করে যে তোমরা ম্যাট্রিক্স জেল তৈরি করে। এই ম্যাট্রিক্স জেলকে যখন কুলিং করা হয় তখন কি হয়, পলিপেপটাইড নিজেদের মধ্যে আবার রিঅ্যাসোসিয়েশন হয়, অ্যাসোসিয়েশন হয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে। সেই নেটওয়ার্কটাই হচ্ছে তোমার প্রোটিন জেলি। ঠিক আছে, বলছে জি হায়ার টেম্পারেচার শুড রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ ফার্মার জেল। যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে জেলটা বেশি ফার্ম হবে। ঠিক আছে, এরপর বলছে the stability of a gel network against thermal and chemical forces is depend on the number of types of cross links formed per monomer chain। বলতেছে the স্টেবিলিটিটা নির্ভর করে কিসের উপর, নাম্বার এবং টাইপস অফ ক্রস লিঙ্ক। ওদের নিজেদের মধ্যে যেটা বললাম যে এই যে রিঅ্যাসোসিয়েশন হয় আবার, তার মানে এদের মধ্যে আবার নিজেদের মধ্যে ক্রস লিঙ্কিং হয়। ঠিক আছে, নাম্বার এন্ড টাইপস অফ ক্রস লিঙ্ক ফর্ম পার মোনোমার চেইন। এই পরবর্তীতে এই যে মোনোমার যে তোমার যে এটা হয় পলিপেপটাইড গুলার যে চেইন তৈরি হয়, এদের মধ্যে যে ক্রস লিঙ্কিং হয়, একটার উপর দিয়ে আরেকটার যে একটা ক্রস লিঙ্কিং হয় নিজেদের সাথে, সেটার উপরে নির্ভর করে দিস ইজ ডিপেন্ড অন সেভারাল ইনস্টিংক্ট। এই যে ক্রস লিঙ্কিংটার কথা বলতেছে, এই ক্রস লিঙ্কিংটা আবার বিভিন্ন ফ্যাক্টরের উপর নির্ভরশীল। ইন্ট্রিনসিক ফ্যাক্টর আছে, কিছু কিছু আছে এক্সট্রিনসিক ফ্যাক্টর। সেই ইন্ট্রিনসিক ফ্যাক্টর কি, সাইজ, তারপর হচ্ছে তোমার নেট চার্জ, নিজেদের মধ্যে চার্জ, প্রোটিনের ভেতরে কিন্তু চার্জ চার্জ থাকে আর কি। ঠিক আছে, পজিটিভ নেগেটিভ চার্জ দিতে থাকে প্রোটিন। ঠিক আছে, আর হচ্ছে কি তোমার সাইজ, সাইজটা কেমন এর উপরে, এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক ফ্যাক্টর। আর আছে এক্সট্রিনসিক ফ্যাক্টর, সেগুলো কি পিএইচ, টেম্পারেচার, আয়নিক স্ট্রেংথ। ঠিক আছে, এক্সট্রিনসিক ফ্যাক্টর আর ইন্ট্রিনসিক ফ্যাক্টরের মধ্যে পার্থক্য হচ্ছে, ইন্ট্রিনসিক ফ্যাক্টর হচ্ছে নিজেদের মানে ওই প্রোটিনের ভেতর থেকে যে ফ্যাক্টর গুলো দায়ী, মানে ওই অ্যামাইনো অ্যাসিড গুলার নিজস্ব কোন বৈশিষ্ট্যগুলা এই ক্রস লিঙ্কিং তৈরির জন্য দায়ী, সেগুলো হচ্ছে ইন্ট্রিনসিক, মানে যেটা ভিতর থেকে আসতেছে। যেমন কি সাইজটা কিন্তু অ্যামাইনো অ্যাসিডের নিজের সাথে জড়িত। তারপর নেট চার্জটাও কিন্তু অ্যামাইনো অ্যাসিডের নিজের সাথে জড়িত। কিন্তু এক্সট্রিনসিক ফ্যাক্টর কোনগুলো, এক্সট্রিনসিক ফ্যাক্টর হচ্ছে পিএইচ। যেমন তুমি ওর ভেতরে ওই যে সলিউশনটা তৈরি করছো, সলিউশন তৈরি করার পরে পিএইচ কেমন হলো, তুমি হিট দিছো বাইরের থেকে, সেই হিটটা কি, এরপরে কি আয়নিক স্ট্রেংথ, তুমি হিট দেওয়ার ফলে যে ওদের ভেতরে যে আয়নিক স্ট্রেংথটা তৈরি হয়েছে, সেই আয়নিক স্ট্রেংথটা কেমন, এই এই জিনিসগুলা তোমার, এই আয়নিক স্ট্রেংথ গুলা বা তোমার পিএইচ, টেম্পারেচার, এগুলো হচ্ছে এক্সট্রিনসিক ফ্যাক্টর, মানে বাইরের ফ্যাক্টর, যেগুলো ওই ওই অ্যামাইনো অ্যাসিড বা ওই প্রোটিনের ভেতর থেকে আসে না। আর যে ফ্যাক্টর গুলো ভেতরে, যেমন সাইজ, শেপ, নেট চার্জ, বিভিন্ন যে এগুলাকে বলা হচ্ছে তোমার ইন্ট্রিনসিক ফ্যাক্টর, মানে এইটা ওই প্রোটিন রিলেটেড, ওই অ্যামাইনো অ্যাসিডের নিজস্ব বৈশিষ্ট্য। ঠিক আছে, আর টোটাল জি স্যার। ওভারঅল ক্রস লিঙ্কটা নিজস্ব কিছু বৈশিষ্ট্যের জন্য বৈশিষ্ট্য দায়ী, ওই ক্রস লিঙ্কটাকে কন্ট্রোল করে, নিজস্ব কিছু বৈশিষ্ট্য প্লাস বাইরের থেকে, যেমন পিএইচ বাড়া কমার সাথে এই ক্রস লিঙ্কের বাড়া কমার একটা সম্পর্ক আছে, টেম্পারেচার বাড়া কমার সাথে ক্রস লিঙ্কিং বাড়া কমার একটা সম্পর্ক আছে, আয়নিক স্ট্রেংথ বাড়া কমার সাথে এই ক্রস লিঙ্কিং বাড়া কমার একটা সম্পর্ক আছে। এটা হচ্ছে তোমার এক্সট্রিনসিক মানে বাইরের ফ্যাক্টর। ইন্ট্রিনসিক হচ্ছে সাইজ বাড়া কমার সাথে তোমার এই ক্রস লিঙ্কিং এর একটা সম্পর্ক আছে, নেট চার্জ বাড়া কমার সাথে এই ক্রস লিঙ্কিং এর একটা সম্পর্ক আছে। আর ওভারঅল এই ক্রস লিঙ্কিং এর উপরেই নির্ভর করে যে তোমার এই যে জেলটা যে তৈরি করছো তুমি, করার পরে এটার স্টেবিলিটি কেমন হবে, জেলটা কত বেশি সময় ধরে এই ওয়াটার বা এর ভেতরে যে নিউট্রিয়েন্ট গুলো আছে এটা কত বেশি সময় ধরে নিজের মধ্যে এন্ট্রাক্ট করে রাখবে, নাকি সিনারেসিস হয়ে তোমার এদেরকে ছেড়ে দিবে। ঠিক আছে, এটা নির্ভর করে এই ক্রস লিঙ্কের উপরে, কতগুলো ক্রস লিঙ্কিং হয়েছে এবং কি ধরনের ক্রস লিঙ্কিং হয়েছে, নাম্বার এন্ড টাইপস। এগুলো আমি বোল্ড মানে কালার চেঞ্জ করে দিয়েছি এই কারণে যাতে ইজিলি তোমাদের চোখ পড়ে এইসব জায়গায়। নাম্বার এন্ড টাইপস অফ ক্রস লিঙ্কিং, এই ক্রস লিঙ্কিং কতগুলো ক্রস লিঙ্কিং এবং কি ধরনের ক্রস লিঙ্কিং, তার উপরে নির্ভর করে স্টেবিলিটি। আবার এই ক্রস লিঙ্কিং নির্ভর করে ইন্ট্রিনসিক এবং এক্সট্রিনসিক ফ্যাক্টরের উপর। আর এখানে তো সরাসরি একটা পয়েন্ট দেওয়া আছে, হায়ার টেম্পারেচার তোমার কি জেল ফরমেশন ফার্ম হয়। ফার্ম মানে হচ্ছে তোমার স্মুথ জেল হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর জেল হচ্ছে। আর এখানে বলছে জিলাটিনাইজেশন অফ প্রোটিন হয় দুইটা স্টেজে, একটা হচ্ছে ইনিশিয়াল ডিনাচারেশন হয়, তারপর প্রোটিনের যে কয়েলিংটা আনকয়েল হয়। এরপরে কি হচ্ছে যে আনকয়েলড হওয়ার পরে কি হচ্ছে, ওয়াটারটা বাইন্ড করতেছে নিজেদের সাথে, সেটা হচ্ছে জেল ম্যাট্রিক্স। এই জেল ম্যাট্রিক্স এরপরে কি করতেছে, একে যখন তোমার কুলিং করা হচ্ছে তখন এটা কি করতেছে তোমার আবার রিঅ্যাসোসিয়েশন হচ্ছে। ঠিক আছে, ক্রস লিঙ্কিং হচ্ছে নিজেদের মধ্যে, ক্রস লিঙ্কিং হয়ে ফাইনালি একটা নেটওয়ার্ক তৈরি করতেছে। এই নেটওয়ার্কই হচ্ছে তোমার প্রোটিন জেল। ঠিক আছে, এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে থাকলে দেখ বোঝার যদি কিছু।
না স্যার। হ্যাঁ স্যার। এই স্লাইডে প্রথমে না স্যার। এটা হচ্ছে তার সংজ্ঞা, ঠিক আছে। ফার্স্ট পয়েন্টের সংজ্ঞা বলছে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার এটা কেমন সেটা বুঝাইছে, 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স, ঠিক আছে। পলিপেপটাইড চেন গুলো নিজেদের মধ্যে 3 ডাইমেনশনাল ম্যাট্রিক্স তৈরি করে, তার মানে এই কথাই এই জিনিসগুলাই বুঝাইছে যে ম্যাট্রিক জেল, ঠিক আছে। ওই জিনিসটার এখানে একটু ইলাবোরেশন আছে, যে 3 ডাইমেনশনাল যে ম্যাট্রিক্স এর কথা বলছে, ঠিক আছে। এটাই হচ্ছে সেই এই যে তোমার ফর্ম দ্য ম্যাট্রিক জেল। তারপর বলছে জি স্যার। প্রোটিন জেলস আর ক্যারেক্টারাইজড বাই রিলেটিভলি হাই ভিসকোসিটি। কোন কোন ফ্যাক্টর গুলো দায়ী ভিসকোসিটি, প্লাস্টিসিটি, ইলাস্টিসিটি, মানে এর বৈশিষ্ট্য কি? প্রোটিন জেলের মূল বৈশিষ্ট্য হচ্ছে এর ভিসকোসিটি থাকে হাই, প্লাস্টিসিটি ইলাস্টিসিটি থাকে বেশি, ঠিক আছে। তারপর প্রোটিন জেল রেফার্স টু ট্রান্সফরমেশন অফ প্রোটিন ফ্রম দ্য সলিড স্টেট টু জেল লাইক স্টেট। কি হয়, এবং এটা এই যে সলিড স্টেট এবং জেল লাইক স্টেট, সলিড স্টেট থেকে জেল লাইক স্টেটে যে পরিণত হয় এর জন্য কোন কোন ফ্যাক্টর গুলো দায়ী এটা বলছে। তারপর টাইপিক্যালি প্রোটিন জেলস আর জিলেশন জেলি, ঠিক আছে। এখানে উদাহরণ দিছে কিছু, ঠিক আছে, যে একদম তুমি দেখলেই বুঝবা যে এইগুলো হচ্ছে প্রোটিন জেল। যেমন ডিমকে সিদ্ধ করার পর যে সাদা অংশ, ঠিক আছে, সেটা হচ্ছে হোয়াইট। তারপর হচ্ছে তোমার দুধের ছানা, ঠিক আছে, জি স্যার। এইগুলা, ঠিক আছে। তারপর মায়োফাইব্রিলার জেল, মিট কাঁচা অবস্থায় তুমি চাপ দিয়ে ফাইবার গুলো আলাদা করতে পারতেছো না, মাসেল ফাইবার, কিন্তু রান্নার পরে তুমি হাত দিয়ে চাপ দিলে আলাদা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? তার মানে যে মায়োফাইব্রিলার জেল তৈরি হয়, এগুলো হচ্ছে উদাহরণ দেওয়া হয়েছে কিছু, ঠিক আছে, তোমার প্রোটিন জেলির আর কি, বা জেলের, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার কিভাবে এটা ই করে, স্ট্রাকচারালি ম্যাট্রিক্স আর হোল্ডিং ওয়াটার, এই যে ম্যাট্রিক্স গুলা, ওয়াটার তো শুধু শুধু ওয়াটার বহন করে না, এর সাথে আরো ফ্লেভার, সুগার, অন্যান্য যা কিছু আছে সবকিছুকে ও নিজেদের মধ্যে ট্র্যাপ করে রাখে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে এই 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 টপিকসে কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। না স্যার। না ওকে, স্যার। তাহলে ধারাবাহিকতাটা মনে রাখবা। প্রথমে হচ্ছে হাইড্রেশন হয়, তারপরে হচ্ছে তোমার কি হয়, সুয়েলিং হয়, সুয়েলিং এর ফলে আলটিমেটলি ভিসকোসিটি বৃদ্ধি পায়, ফাইনালি কি হয়, তোমার প্রোটিন জেল ফরমেশন করে, ঠিক আছে। জেল সো ফার্ম। জেল ফরমেশন গুলো পড়তে বুঝতে গেলে তোমার এইখানে কিন্তু ওই ভিসকোসিটি এবং হাইড্রেশন দুইটা বিষয়ই কিন্তু চলে আসছে, ঠিক আছে। ভিসকোসিটি এবং হাইড্রেশন এর ভেতরে কিন্তু দুইটা বিষয় চলে আসছে। যেমন এখানে দেখলে বুঝবা যে ইনিশিয়াল ডিনেসেশন করে হচ্ছে ফর্মে জেল ম্যাট্রিক্স, এই যে যে জেল ম্যাট্রিক্স তৈরি হয় আর কি, এই জেল ম্যাট্রিক্স তৈরি হয় হচ্ছে কি যখন এটা হাইড্রেটেড হয়, ঠিক আছে, ওয়াটার এর সাথে বন্ড করে এই পলিপেপটাইড গুলোর সাথে, ঠিক আছে। এই আনকয়েন্ড পলিপেপটাইড গুলোর সাথে যখন ওয়াটারটা বন্ড করে, ঠিক আছে, এইগুলা। তারপর হচ্ছে তোমার যখন ভিসকোসিটি বেড়ে যাচ্ছে, মানে জেল ম্যাট্রিক্স তৈরি হয় মানে ভিসকোসিটি বেড়ে গেল, একে যখন কুলিং করা হয় তখন ফাইনালি জেল তৈরি করে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। স্যার এটা প্রশ্ন জি কি স্যার। করে আসতে পারে, মানে কিভাবে আসে?